খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ শনিবার 23 তারিখ। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। পূর্ব বর্ধমানের জামালপুরে 13 বছরের নাবালিকার আত্মহত্যা, বিকৃত ছবি ছড়িয়ে টাকা চাওয়ার ঘটনায় পুলিশি তদন্ত শুরু। অন্ডাল থানার নতুন ওসি হলেন মেঘনাথ মণ্ডল। রানীগঞ্জে ডাকাত দলের সঙ্গে লড়াইয়ের জন্য প্রশংসিত শ্রীপুর ফাঁড়ির ইনচার্জ। বনগাঁয়ে খড়ুয়া রাজাপুর হাইস্কুলের সামনে বিস্ফোরণ, আহত 2 খুদে পড়ুয়া, আতঙ্কিত এলাকা। মুখ্যমন্ত্রীর ক্ষোভের পর বাংলায় আলু রপ্তানি বন্ধ, দাম নিয়ন্ত্রণে অভিযান শুরু। মণিপুরের হিংসা নিয়ন্ত্রণে আরও 10,000 সেনা পাঠাচ্ছে কেন্দ্র, জেলায় জেলায় কন্ট্রোল রুম। ভর সন্ধ্যায় দাউ দাউ করে জ্বলল গড়িয়াহাটের পাশে কাকুলিয়া বস্তি, ঘটনাস্থলে দমকলের 6 ইঞ্জিন। বাঁকুড়ার পিয়ারডাঙ্গায় মালগাড়ির লাইনচ্যুতির ঘটনায় আতঙ্ক, দুর্ঘটনার কারণ জানাতে তদন্ত শুরু করেছে রেল। পূর্ব বর্ধমানে 29 নভেম্বর থেকে ক্রেতা সুরক্ষা মেলা, সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত। কসবায় তৃণমূল কাউন্সিলরকে খুনের চেষ্টার ঘটনায় বিহার থেকে আরও এক অভিযুক্ত গ্রেফতার, তদন্তে গুরুত্বপূর্ণ মোড়। মন্দারমণি হোটেল ভাঙার উপরে কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশ, রাজ্যকে কোনো ব্যবস্থা নিতে নিষেধ। নিউ টাউনে বিশ্ব বাংলা চিনার পার্ক অটো রুট নিয়ে তৃণমূলের 2 পক্ষের সংঘর্ষ, আহত 3 অটো চালক। প্রিয় দর্শক, আজকের খবরগুলো অনেক গুরুত্বপূর্ণ। খবরগুলো সম্পূর্ণ শুনবেন, আসছে বিস্তারিত খবরে। 13 বছরের নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার পূর্ব বর্ধমানের জামালপুরে। নাবালিকার ছবি বিকৃত করে সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা চাওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ। মানসিক অবসাদগ্রস্ত হয়ে নাবালিকা আত্মহত্যা করেছে বলে দাবি পরিবারের। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। অভিযুক্ত যুবক ভিন রাজ্যের বাসিন্দা বলেই জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরের আবুঝাটি গ্রাম পঞ্চায়েতের কাঁটাগড়িয়া এলাকায়। পরিবারের দাবি, এক যুবক বেশ কয়েকদিন ধরে ফোনে উত্ত্যক্ত করছিল তাদের মেয়েকে। গতকাল আনুমানিক দুপুর 2:30 নাগাদ তার বাড়ির ফোনের হোয়াটসঅ্যাপে নাবালিকার একটি বিকৃত করে ছবি পাঠানো হয়। পাশাপাশি 5 লক্ষ টাকা দাবি করে ওই যুবক। টাকা দেওয়া না হলে ছবিটি সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। শুক্রবার সকালে গলায় ওড়নার ফাঁস দেওয়া অবস্থায় নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, ওই ঘটনাটির পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিল ওই নাবালিকা। মানসিক অবসাদেই নাবালিকা আত্মহত্যা করেছে। জামালপুর থানার পুলিশ বেলা 11টা নাগাদ ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে জামালপুর হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। বর্ধমান পুলিশ মর্গে ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। নাবালিকার দাদা বলেন, ওর আগে কিছু ছবি তোলা ছিল, সেখান থেকেই একটি ছবি বিকৃত করে একটি ছেলের সঙ্গে জুড়ে দিয়ে ফেসবুকে আপলোড করে। পরে আরও বিকৃত ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে দেবে বলে হুমকি দেয়। ওর বাবার কাছে 5 লক্ষ টাকা চেয়েছিল। আজ সকালে বোন আত্মহত্যা করেছে। বর্ধমান দক্ষিণের এসডিপিও অভিষেক মণ্ডল বলেন, পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ছেলেটি ভিন রাজ্যের বাসিন্দা। পুলিশের তরফ থেকে একটি টিম করা হয়েছে। তাদেরকে পাঠানো হচ্ছে ছেলেটির খোঁজে। আমরা পুরো বিষয়টি তদন্ত করে দেখছি। অন্ডাল থানার নতুন ওসি হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন শ্রীপুর ফাঁড়ির ইনচার্জ এসআই মেঘনাথ মণ্ডল। গত 19 নভেম্বর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের একাধিক থানার ওসি ও ফাঁড়ির ইনচার্জের বদলির বিজ্ঞপ্তি জারি করা হয়। সেই বিজ্ঞপ্তিতে অন্ডাল থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছিল বারাবণী থানার ওসি মনোরঞ্জন মণ্ডলকে। তবে দায়িত্ব গ্রহণের আগেই বৃহস্পতিবার রাতে কর্তব্যে গাফিলতির অভিযোগে মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করা হয় এবং তার বদলির অর্ডার বাতিল করে নতুন নির্দেশিকা জারি করা হয়, যেখানে মেঘনাথ মণ্ডলকে অন্ডাল থানার ওসি হিসাবে নিযুক্ত করা হয়। মেঘনাথ মণ্ডলের সাহসিকতার একটি বড় উদাহরণ পাওয়া যায় গত জুন মাসে রানীগঞ্জ শহরে ঘটে যাওয়া একটি বড় সোনার দোকানে ডাকাতির ঘটনায়। সোনার দোকানের উল্টে দিকে সাধারণ পোশাকে দাঁড়িয়ে থাকা মেঘনাথ মণ্ডল একাই ডাকাতদের বিরুদ্ধে গুলি চালান। পাল্টা গুলি চালায় ডাকাত দলও, কিন্তু মেঘনাথ মণ্ডলের সাহসী পদক্ষেপে এক ডাকাতের পায়ে গুলি লাগে। ফলে ডাকাত দল এলাকা থেকে পালাতে বাধ্য হয়। প্রায় 2 কোটি টাকার গয়নাও ডাকাতরা ফেলে রেখে যায়। পরে ওই জখম দুষ্কৃতীর সূত্র ধরে ডাকাত দলের সদস্যরা ধরা পড়ে।
এই সাহসিকতার জন্য রাজ্য পুলিশের সোশ্যাল মিডিয়া পেজে মেঘনাদ মণ্ডলের প্রশংসা করা হয় এবং মনে করা হচ্ছে যে সেই ঘটনার পুরস্কার হিসাবেই তাকে শ্রীপুর ফাঁড়ির ইনচার্জ থেকে অন্ডাল থানার ওসি হিসাবে পদোন্নতি দেওয়া হয়েছে। বনগাঁর খড়ুয়া রাজাপুর হাইস্কুলের সামনে শুক্রবার দুপুরে একটি বিস্ফোরণ ঘটে, যেখানে আহত হন দুই খুদে পড়ুয়া। তারা রাস্তার পাশেই পড়ে থাকা পাথরের চাইয়ে খেলতে গিয়ে এক অজ্ঞাত বস্তু ধরেন, যা পরে বিস্ফোরিত হয়। জানা গেছে ওই বস্তুটি একটি ইলেকট্রিক তারের সংস্পর্শে ছিল এবং দুই পড়ুয়া সেটি ধরতেই তা বিকট শব্দে বিস্ফোরিত হয়ে পড়ে। আহত দুই পড়ুয়া শিবা রায় এবং সায়ন চক্রবর্তী। শিবা রায় গুরুতর আহত হয়েছেন, তার 3টি আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে দ্রুত পৌঁছন স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা এবং তারা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছয় এবং তদন্ত শুরু করেছে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনা ঘটার পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। এলাকাবাসীরা ওই বিস্ফোরণের শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েছে। বনগাঁ থানার এক পুলিশ আধিকারিক জানান, কি থেকে এই বিস্ফোরণ ঘটেছে সেটি তদন্ত করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভের পরেই রাজ্যে আলু রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার নবান্নে এক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, বাংলার চাষিদের স্বার্থে তিনি আলু রপ্তানি বন্ধ রাখতে চান। তিনি বলেন, বাংলায় আলুর দাম বাড়িয়ে ভিন রাজ্য থেকে মুনাফা লোটার জন্য এটা হবে না। তিনি আরও বলেন, বাংলার আলু আগে রাজ্যের চাহিদা পূরণ করবে, তারপর তা রপ্তানি হবে। শুক্রবার থেকে আলু পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে মাঠে নেমেছে টাস্ক ফোর্স ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চ পুলিশ। সল্টলেকের বিডি মার্কেটে অভিযান চালানো হয়, যেখানে আলুর দাম 32 থেকে 35 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছিল। টাস্ক ফোর্সের প্রধান সদস্য রবীন্দ্রনাথ কোলে এই অসামঞ্জস্য দেখে ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন, দাম নিয়ন্ত্রণে আনতে হবে, না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পেঁয়াজের দামও নিয়ন্ত্রণে আনতে অভিযান শুরু হয়েছে, যেখানে নতুন পেঁয়াজ 55 টাকা কেজি এবং পুরনো পেঁয়াজ 70 টাকা কেজি বিক্রি হচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্যে বাজারে দাম বাড়ানো নিয়ে বিপুল ক্ষোভ তৈরি হয়েছে এবং সরকার কঠোর ব্যবস্থা নিতে শুরু করেছে। ফের কলকাতায় বিধ্বংসী আগুন। ভর সন্ধ্যায় দাউ দাউ করে জ্বলল গড়িয়াহাটের পাশে কাকুলিয়া বস্তি। ঘটনাস্থলে দমকলের 6 ইঞ্জিন। প্রাথমিক অনুমান, বাড়িতে ধূপ দেওয়া হয়েছিল, সেখান থেকেই আগুন লাগে। দমকল কর্মীদের প্রচেষ্টায় বর্তমানে আগুন নিয়ন্ত্রণে। তবে এলাকাবাসীদের অভিযোগ, গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগেছে। প্রতিটা বাড়ি থেকে গ্যাস সিলিন্ডার বার করে রাস্তায় রাখা হয়েছে। চলতি মাসে একাধিক ভয়ানক অগ্নিকাণ্ডের সাক্ষী থেকেছে শহর কলকাতা। আগুন লাগে ইএম বাইপাসের ধারে কালিকাপুর ঝুপড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 5টি ইঞ্জিন। প্রায় 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। যদিও ততক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে ঘরগুলি, তবে কেউ হতাহত হননি। ঝুপড়ির পাশে রয়েছে একটি বহুতল রেস্তোরাঁ এবং বেশ কিছু দোকান, সেখানে আগুন ছড়ায়নি। নভেম্বরেই আগুন লাগে দক্ষিণ কলকাতায় প্রিন্স আনোয়ার শাহ রোডে লর্ডস মোড়ের কাছে একটি বাজারে। লর্ডস মোড়ের পিছনের দিকে একটি বাজার রয়েছে, সেখান থেকে দুপুরে কালো ধোঁয়া বার হতে দেখা যায়। ঝুপড়ি এলাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দমকলের 16টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফের নতুন করে উত্তপ্ত হয়েছে মণিপুর। বিগত কয়েক সপ্তাহে আবার জাতি সংঘর্ষে একাধিক জনের মৃত্যু হয়েছে। বিরোধী রাজনৈতিক দলের অভিযোগ, কেন্দ্রীয় সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোনো পদক্ষেপ নিচ্ছে না, আলোচনার পথেও হাঁটছে না তারা। তবে শক্তি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার যে প্রচেষ্টা কেন্দ্র করছে তা স্পষ্ট, কারণ আরও 10,000 কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে মণিপুরে। কয়েকদিন আগে 5,000 আধা সেনা রাজ্যে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় সরকার। এবার জানা গেল 10,000-এরও বেশি সেনা পাঠানো হবে। রাজ্যের মুখ্য নিরাপত্তার অধিকর্তা জানিয়েছেন, 10,800 সেনা জওয়ান বা 90 কোম্পানি জওয়ান মণিপুরে মোতায়েন করা হচ্ছে। রাজ্য জুড়ে মোট 288 কোম্পানির সেনা থাকবে। নতুন করে যত কোম্পানির সেনা মোতায়েন করা হবে, তাদের একটা অংশ ইতিমধ্যেই মণিপুরে চলে এসেছে। মূল যে জায়গাগুলিতে সবথেকে বেশি হিংসা হচ্ছে, সেখানে তাদের পাঠানোর কাজ শুরু হয়েছে। অল্প বেশি গোটা রাজ্য জুড়েই সেনা মোতায়েন করা হবে বলে ইঙ্গিত মিলেছে। এছাড়া প্রত্যেক জেলায় আলাদা করে কন্ট্রোল রুম এবং কোঅর্ডিনেশন সেল খোলা হচ্ছে। কদিন আগেই আবার রাজ্য জুড়ে 6টি থানা এলাকায় নতুন করে আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট বা আফস্পা জারি করা হয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক একটি বিবৃতি দিয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, সেকমাই, লামসাং,
লামলাইং, মইরাং, লেইমাখাং এবং জিবিরাম থানা এলাকায় নতুন করে আপসপা চালু করা হয়েছে। 1980 সাল থেকেই আপসপার আওতায় রয়েছে মণিপুরের বিস্তীর্ণ এলাকা। 2004 সালের পর বিক্ষোভের জেরে বেশ কিছু অঞ্চল থেকে আপসপা তুলে নেওয়া হয়, কিন্তু গত বছর থেকে রাজ্যের পরিস্থিতি আরও খারাপের দিকে গিয়েছে। বাঁকুড়ার পিয়ারডাঙ্গায় শুক্রবার বিকেলে এক মালগাড়ি লাইনচ্যুত হয়ে বড় দুর্ঘটনার শিকার হয়। এটি ঘটেছিল বিকেল 3:45 নাগাদ, যখন ওই লাইনে পাথর নামানোর কাজ চলছিল। রেল সূত্রে জানা গেছে, মালগাড়িটি ধীর গতিতে এগোচ্ছিল এবং পিছোচ্ছিল। এ সময় পাথর নামানোর কারণে লাইনচ্যুতির ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত আরপিএফ জানায়, মালগাড়ি যখন পাথর নামানোর কাজ করছিল তখন সে স্থানেই একাধিকবার মালগাড়িটি অগ্রসর হয়ে আবার পিছিয়ে যায়, যার ফলে দুটি কামরা লাইন থেকে ছিটকে পড়ে। মালগাড়িটির মোট 38টি বগি ছিল এবং একটি পিয়ারডোবা স্টেশন থেকে গড়বেতার দিকে যাচ্ছিল। দুর্ঘটনার খবর পেয়ে রেলের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। প্রায় 3 ঘন্টার প্রচেষ্টায় লাইনচ্যুত মালগাড়ির কামরাগুলো সরানো সম্ভব হয়। আদ্রা ডিভিশনের ডিআরএম সুমিত নারুলা ঘটনাস্থলে পৌঁছন এবং তদন্তের নির্দেশ দেন। এখনো পর্যন্ত দুর্ঘটনার সঠিক কারণ জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে পাথর নামানোর কাজের জন্যই মালগাড়ির একাধিকবার এগিয়ে পিছিয়ে যাওয়ার ফলে এই দুর্ঘটনাটি ঘটে। রেল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে এবং সম্পূর্ণ ঘটনা খতিয়ে দেখছে। আগামী 29 নভেম্বর থেকে 1 ডিসেম্বর 2024 পর্যন্ত পূর্ব বর্ধমানের বর্ধমান উৎসব ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে ক্রেতা সুরক্ষা মেলা। মেলার প্রস্তুতি ও সুষ্ঠু পরিচালনার বিষয়টি পর্যালোচনা করতে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শাসকের কনফারেন্স হলে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র, রাজ্যের আরেক মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, পূর্ব বর্ধমান জেলার জেলা শাসক আয়েশা রানী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা। ক্রেতা সুরক্ষা মেলা উপলক্ষে মন্ত্রী বিপ্লব মিত্র মেলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। মেলার ক্রেতাদের সচেতনতা বৃদ্ধির জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে। থাকছে ক্রেতা সুরক্ষার বিভিন্ন বিষয়ে সচেতনতা শিবির এবং বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল। মেলায় ভোক্তা অধিকার সংক্রান্ত প্রচার, অভিযোগ জানানোর পদ্ধতি এবং পণ্য যাচাইয়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। জেলাশাসক আয়েশা রানী মেলার নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলির সমন্বয়ের উপর জোর দেন। বৈঠকে মেলা প্রাঙ্গণের পরিকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ ও পানীয় জলের ব্যবস্থা এবং সাধারণ মানুষের জন্য প্রবেশ ও গাড়ি পার্কিং ব্যবস্থার বিষয়েও আলোচনা করা হয়। পূর্ব বর্ধমান জেলার জনগণের মধ্যে ভোক্তা অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্য নিয়েই এই মেলা আয়োজন করা হচ্ছে। মেলার মাধ্যমে ক্রেতাদের সুরক্ষার বিষয় গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি তাঁদের অধিকার রক্ষার সুরক্ষায় অংশগ্রহণের আহ্বান জানানো হবে। কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত কুমার ঘোষকে খুনের চেষ্টার ঘটনায় এবার বিহার থেকে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের নাম মোহাম্মদ ফুলবাবু, যাকে বিহারের সমস্তিপুর থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ফুলবাবু কসবার গুলশান কলোনির বাসিন্দা ছিল এবং তৃণমূল কাউন্সিলরকে খুনের চেষ্টার মূল অভিযুক্ত গুলজারের সঙ্গে তার যোগাযোগ ছিল। ফুলবাবু গুলজারের মাধ্যমে বিহারের দুষ্কৃতী গ্যাংয়ের কাছে খুনের জন্য সুপারির টাকা পৌঁছে দিয়েছিল। ফুলবাবুকে বিহারের স্থানীয় আদালতে পেশ করা হয়েছে এবং ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসার অনুমতি চাওয়া হয়েছে। এই গ্রেফতারের পর পুলিশ ধৃত ফুলবাবুকে গুলজারের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করার পরিকল্পনা করছে, কারণ গুলজার বিভিন্ন ভুল তথ্য দিয়ে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ নিয়ে পুলিশ কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত কুমার ঘোষকে খুনের চেষ্টার ঘটনায় মোট 4 জনকে গ্রেফতার করল। মন্দারমণি হোটেল ভাঙার জেলা শাসকের বিজ্ঞপ্তির উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতি সিনহার নির্দেশ, মন্দারমণিতে এখনই কোনো হোটেল ভাঙা যাবে না। 10 ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। কলকাতা হাইকোর্টে মামলা নিষ্পত্তি না হওয়া অবধি রাজ্য মন্দারমণির হোটেল ভাঙা নিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করবে না প্রশাসনও। বিচারপতি অমৃতা সিনহাকে মামলা চলাকালীন জানালেন রাজ্যের আইনজীবী। জাতীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আইনজীবী অবশ্য দাবি করেন, পরিবেশ দফতরের অনুমোদন ছাড়াই হোটেলগুলি চলছে। বিচারপতি সিনহা জানতে চান,
উপযুক্ত অনুমোদন নিয়ে হোটেলগুলি তৈরি হয়েছিল কি না। জবাবে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, নির্দিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই 148টি হোটেল তৈরি হয়েছিল। মামলার পরবর্তী শুনানি আগামী 10ই ডিসেম্বর। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশকে কার্যকর করতে গত 11ই নভেম্বর মন্দারমণির প্রায় 150 হোটেল এবং রিসর্ট ভেঙে ফেলার বিজ্ঞপ্তি জারি করে পূর্ব মেদিনীপুরের জেলা শাসক। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই নির্দেশ দিয়েছিলেন, এখনই মন্দারমণির কোনো হোটেল এবং রিসর্টের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেবে না জেলা প্রশাসন। আইএনটিটিইউসি পরিচালিত বিশ্ববাংলা থেকে চিনার পার্ক অটো রুট থাকবে কাদের দখলে, তা নিয়ে তৃণমূলের দুই পক্ষের অটো চালকদের মধ্যে ব্যাপক ঝামেলা। হাতাহাতি ব্যাপক আকার নেয়। ঘটনায় আহত হয় 3 জন অটো চালক। আহতদের স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার দুপুরে নিউটাউন বিশ্ববাংলা গেটে অটো স্ট্যান্ডে অটোতে যাত্রী তোলা নিয়ে বিশ্ববাংলা থেকে চিনার পার্ক এবং চিনার পার্ক থেকে বিশ্ববাংলা দুটি রুটের অটো চালকদের মধ্যে তুমুল ঝামেলা হয়। নিউটাউন থানার মধ্যস্থতায় সাময়িকভাবে সেই ঝামেলা মিটে গেলেও পরবর্তী ক্ষেত্রে নিউটাউন থেকে বিশ্ববাংলা রুটের অটো চালকেরা চড়াও হয় বিশ্ববাংলা থেকে নিউটাউন চিনার পার্ক রুটের অটো চালকদের ওপর। এরপর হাতাহাতিতে জড়িয়ে পড়ে অটো চালকরা। এই ঘটনায় বেশ 3 জন অটো চালক আহত হন। তাদের চিকিৎসার জন্য স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অভিযোগ, নিউটাউন বিশ্ববাংলা গেট থেকে চিনার পার্ক রুট রয়েছে, কিন্তু বিশ্ববাংলা গেট থেকে অটো চালকরা যাত্রী নিয়ে চিনার পার্ক গেলে ওখান থেকে যাত্রী তুলতে দেয় না চিনার পার্ক অটো স্ট্যান্ডের চালকরা। সেই কারণে বিশ্ববাংলা গেট অটো স্ট্যান্ডে চিনার পার্ক থেকে অটো চালক আসলে তাকেও যাত্রী তুলতে বাধা দেওয়া হয়। এরপর অটো চালকদের মধ্যে বচসা শুরু হয়। হাতাহাতিতে গড়ায় দুই পক্ষের অটো চালকদের। ঘটনায় আহত 3 অটো চালক। একজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে। দুই পক্ষই নিউটাউন থানায় যায় অভিযোগ জানাতে। গোটা ঘটনা খতিয়ে দেখছে নিউটাউন থানার পুলিশ। খবর শেষ হলো।